এক সময় দুই ভাই এক বিস্তীর্ণ সুন্দর বনের ধারে বাস করত। বড় ভাই, যার নাম ছিল জন, সে ছিল স্বার্থপর এবং নির্দয়, সর্বদা তার নিজের চাহিদাকে তার ছোট ভাই মিল্টনের চেয়ে বেশি রাখত। সে মিল্টনকে শুধুমাত্র স্যুপ দিয়ে সে সব সেরা খাবার নিজে খেত এবং মিল্টনকে তার জীর্ণ ছেঁড়া পোশাক দিয়ে নিজে সবচেয়ে ভালো পোশাক পরত। মিল্টনের এই সরলতা সত্ত্বেও জন তার প্রতি কোনো কৃতজ্ঞতা বা যত্ন নিত না। অন্যদিকে মিল্টন ছিল কোমল হৃদয়ের এবং সর্বদা তার বড় ভাইদের সাথে সম্মানের সাথে আচরণ করতেন, যদিও সে বিনিময়ে কিছুই পায়নি। এক শীতের সকালে জন কাঠ সংগ্রহ করার জন্য গভীর বনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি কিছু কাঠ কেটে বাজারে কাঠ বিক্রি করব এবং সমস্ত অর্থ নিজের জন্য রাখব, এরকম সে ভাবল। তার কাঁধে একটি কুড়াল ঝুলিয়ে জঙ্গলে চলে গেল। ভালো খারাপ বিবেচনা না করে গাছের পর গাছ কেটে চলল। যখন সে বেশ কিছু কেটে ফেলল, তখন একসময়ের প্রাণবন্ত বনটি স্থির ও শান্ত হয়ে গেল। পাখির কিচিরমিচির বন্ধ হয়ে গেল, আর পশুরা এমনভাবে ছুটাছুটি করতে লাগল যেন কিছু একটা ভুল হয়েছে। হঠাৎ জন একটি বেশ বড় ও সুন্দর গাছের কাছে গেল। যখন সে আঘাত করার জন্য তার কুড়াল তুলেছিল, গাছটি একটি মৃদু অনুনয় কণ্ঠে বলে উঠল, হে দয়ালু মহাশয়, দয়া করে আমার ডালগুলি কাটবেন না। আমি একটি জাদুকরি গাছ, এবং আপনি যদি আমাকে বাঁচান তবে আমি আপনাকে আমার সোনার আপেল দিয়ে পুরস্কৃত করব। জন ইতস্তত করতে লাগল। সোনার আপেলের ধারণা তাকে আকৃষ্ট করেছিল। তার চোখে লোভের ঝলকানি। সে তার কুঠার নামিয়ে বলল, খুব ভালো, কিন্তু আমাকে অনেক সোনার আপেল দিতে হবে, না হলে আমি তোমাকে পুরোপুরি কেটে ফেলব। গাছটি দীর্ঘশ্বাস ফেলে কয়েকটি উজ্জ্বল সোনার আপেল তাকে ফেলে দিল। কিন্তু লোভী জন অসন্তুষ্ট হল। বলল, ওই সব, আমি আরও চাই। সে চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বর কর্কশ হয়ে উঠল। সে আবার কুড়াল তুলল গাছ কাটার জন্য এবং হুমকি দিল যে গাছটি তাকে আরও সোনার আপেল না দিলে সে তার গোড়া থেকে কেটে ফেলবে। কিন্তু তার দাবির কাছে নতি স্বীকার করার পরিবর্তে জাদুকরি গাছটি তাকে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিল। গাছটি কেঁপে উঠল এবং হঠাৎ শত শত ধারালো সূচ তার শাখা প্রশাখা থেকে ছিটকে পড়ল, আর জন এর চামড়া ভেদ করে সমস্ত শরীরে বিঁধে গেল। সে তার কুড়াল ফেলে দিয়ে মাটিতে পড়ে গেল, যন্ত্রণায় কাতরাতে লাগল। আগুনের মতো দংশন করতে লাগলো বিঁধে যাওয়া সূচগুলি। সূর্য অস্তমিত হতে শুরু করল, বনের মেঝে জুড়ে দীর্ঘ ছায়া ফেলে দিল। জন সেখানে অসহায় এবং যন্ত্রণায় কাতরাতে লাগল। এদিকে তাদের ছোট কুটিরে ফিরে মিল্টন চিন্তিত হয়ে উঠল। তার ভাই আসছে না। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এবং অন্ধকার দ্রুত ঘনিয়ে আসছে। আমি আশা করি তার সাথে খারাপ কিছু ঘটেনি, মিল্টন মনে মনে ভাবল। বিনা দ্বিধায় সে একটি লণ্ঠন নিয়ে জনকে খুঁজতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে ঘোরাঘুরির পর অবশেষে মিল্টন দেখতে পেল তার বড় ভাই মাটিতে শুয়ে আছে, শত সূচে ঢাকা, যন্ত্রণায় কাতরাচ্ছে। জন, কি হয়েছে? মিল্টন কেঁদে উঠল, তার পাশে ছুটে গেল। জন তার সাথে এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও মিল্টনের মন দুশ্চিন্তায় ভরে গেল। নিজের দুঃখের কথা না ভেবে সে তার ভাইয়ের পাশে নতজানু হয়ে সাবধানে একে একে প্রতিটি সুই বের করতে লাগল। কাজটি ধীর এবং বেদনাদায়ক ছিল, এবং কখনো কখনো সূচ মিল্টন এর নিজের আঙ্গুলে বিঁধে যাচ্ছিল, যার ফলে তার রক্তপাত হচ্ছিল। কিন্তু সে থামেনি। সে জানত তাকে তার ভাইকে সাহায্য করতে হবে। জন অবাক হয়ে দেখছিল যখন তার ছোট ভাই ধৈর্য ধরে সূচগুলি সরাচ্ছিল, সমস্ত বছরের দুর্ব্যবহার সত্ত্বেও তাকে দয়া এবং ভালোবাসা দিয়ে কাজটি করছিল। শেষ সুইটি তোলার পর জন কান্নায় ভেঙে পড়ল। মিল্টন, আমি খুব দুঃখিত, সে বলল, তার কণ্ঠ অনুশোচনায় ভরা। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার কোনোটাই তুমি প্রাপ্ত ছিলে না। আমি কথা দিচ্ছি আমি বদলে যাব এবং আমি এখন থেকে তোমার ভালো ভাই হব। মিল্টন মৃদু হাসল, ভাইয়ের এই পরিবর্তন দেখে স্বস্তি পেল। ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। সে তার ভাইকে দাঁড়াতে সাহায্য করল। জাদুকরি গাছটি জনের ক্ষমা চাওয়া এবং মিল্টনের সমবেদনা প্রত্যক্ষ করে তাদের উভয়কে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল। এর শাখাগুলি ঝিকিমিকি করে উঠল।
এবং এটি জনের কল্পনার চেয়ে অনেক বেশি সোনার আপেল তৈরি করে দিল। এগুলি তোমাদের দুজনের জন্য, গাছটি বলল, তার কণ্ঠস্বর সদয় এবং মৃদু। মিল্টন, তুমি দয়া এবং ক্ষমার প্রকৃত অর্থ শিখিয়েছ। জন এবং মিল্টন সোনার আপেল সংগ্রহ করে শুধু সোনালি ফলের ভাণ্ডার নিয়ে নয়, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের নতুন উপলব্ধি নিয়ে বাড়ি ফিরল। সেদিন থেকে জন তার প্রতিজ্ঞা রক্ষা করল। সে মিল্টনের সাথে সদয় আচরণ করতে থাকল, তার যা কিছু ছিল তা ভাগ করে নিত এবং তারা সুখে একসাথে থাকতে লাগল, সর্বদা জাদুকরী গাছের পাঠটি মনে রেখেছিল। জঙ্গলটিরও আরও উন্নতি হলো, কারণ দুই ভাই আর কখনো তাদের প্রয়োজনের চেয়ে বেশি কাঠ কাটত না। তারা সর্বদা তাদের চারপাশের প্রকৃতিকে সম্মান করত।